আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহু। একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি বাড়িতে তোমরা যে যেখানে অবস্থান করছো সকলে সুস্থ আছো, ভালো আছো। তোমাদের সকলের সুস্থতা কামনায় আমি রসায়নের আজকে তৃতীয় অধ্যায়ের ক্লাস শুরু করছি। আমরা তৃতীয় অধ্যায়ে গতদিন অরবিটাল সংকরণ আমরা কন্টিনিউ করছিলাম এবং অরবিটাল সংকরণে আমরা যে বিষয়গুলো গতকাল অরবিটাল সংকরণে আমাদের দুই ধরনের সংকরণ নিয়ে কথা হয়েছিল, sp3 এবং sp2 সংকরণ নিয়ে কথা হয়েছিল। তো আজকে আমরা sp সংকরণ নিয়ে কথা বলবো। তো আমরা জানি যে তোমরা সকলেই জানো যে বিভিন্ন ধরনের অরবিটাল সংকরণ আছে, সেটা অলরেডি বলা হয়েছে। যেমন আমাদের sp সংকরণ আছে, sp2 আছে, sp3 আছে, sp3d, sp3d2, sp3d3, এছাড়াও sp3d, এরকম সংকরণগুলো আছে। তা আমরা ধীরে ধীরে অন্যান্য সংকরণগুলো নিয়ে কথা বলবো আজকে। তো প্রথমে আমরা শুরু করব sp সংকরণ। আমাদের sp3 এবং sp2 হয়ে গেছে, sp সংকরণ নিয়ে আজকে কথা বলবো, তারপরে বাকিগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো প্রথমে আসি আমরা sp সংকরণ। sp সংকরণটা কি? একটা s এবং একটা p সংকরণ, p অরবিটাল যোজ্যতা স্তরে কোনো পরমাণু যোজ্যতা স্তরে, দ্যাট মিনস আউটার মোস্ট শেলের একটা এস এবং একটা পি অরবিটাল পরস্পরের সাথে সংকরিত হয়ে, ডাম্বেল আকৃতি পি পরস্পরের সাথে সংকরিত বা মিলিত হয়ে যে নতুন যে দুইটা যে সমমানের যে অরবিটাল তৈরি হবে, এবং আমরা জানি যে যে অরবিটালগুলো মিলিত হবে তাদের ধর্ম আলাদা। নতুন যে অরবিটাল তৈরি হবে, সংকর অরবিটাল তৈরি হবে, তাদের ধর্ম আলাদা। তবে যে দুইটা যে কয়টা অরবিটাল মিলিত হবে ঠিক সেই কয়টা নতুন অরবিটাল তৈরি হবে, এবং তাদের সংকরণ তাদের কিন্তু যে কয়েকটা সংকর অরবিটাল তৈরি হবে তাদের ধর্ম কিন্তু একই রকম। তো একটা এস এবং একটা ডাম্বেল আকৃতি পি অরবিটাল মিলিত হয়ে যে দুইটা নতুন সংকর অরবিটাল তৈরি হবে তাকে বলা হচ্ছে sp সংকরণ। তো আমরা জানি যে যেমন কার্বনে sp সংকরণ দেয়। তো কার্বনে কিভাবে sp সংকরণ দেয় সেটা যদি আমরা একটু দেখি, খেয়াল করো। আমাদের কার্বনে 6টা ইলেকট্রন আছে নরমালি। তাহলে কার্বনের 6টা ইলেকট্রন কিভাবে থাকে? 1s2, 2s2, 2p, x1, 2p, y1, 2p, z0 এই অবস্থায় থাকে। এটি হচ্ছে কার্বনের গ্রাউন্ড স্টেট। তো এই গ্রাউন্ড স্টেট থেকে কার্বন যখন অন্য কোনো মৌলের সাথে যখন যৌগ গঠন করতে চায়, তখন কার্বন প্রথমে গ্রাউন্ড স্টেট থেকে সে অন্য মৌল থেকে এনার্জি গ্রহণ করে সে কিন্তু আগে এক্সাইড স্টেটে যায়। এক্সাইড স্টেটে যখন যায় তখন আউটারমোস্ট সেলের বা যোজ্যতা স্তরে যখন কোনো অরবিটাল যদি ফাঁকা থাকে, তাহলে সেখানে সেই অরবিটালে যেখানে যুগ্ম ইলেকট্রন আছে সেখান থেকে ইলেকট্রন চলে যায়, ওখানে দিয়ে কি হয়? সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় পরিণত হয়। তাহলে এখানে কি হবে? কার্বন আগে যৌগ তৈরির পূর্বে কার্বন আগে এক্সাইড স্টেটে যাবে। তাহলে আমরা যদি এভাবে স্টার দিয়ে দেখাই, যেটা হলো এক্সাইড স্টেট। এক্সাইড স্টেটে যদি যাই তাহলে কি হবে? এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে কোথায়? পিজেডে, এস থেকে। ফলে কি হবে? 1s2, 2s1, 2p, x1, 2p, y1, 2p, z1, 4টা অসংকরিত অরবিটাল এখানে সৃষ্টি হলো। এটা দ্যাট মিনস এটা সর্বোচ্চ অযুগ্ম অবস্থা গেল। এখন যেহেতু sp সংকরণ একটা এস এবং একটা পি অরবিটাল সংকরিত হবে, ফলে একটা এস এবং একটা পি পরস্পরের সাথে মিলিত হবে, মিলিত হয়ে sp সংকরণ হবে। তখন py এবং pz অরবিটালটা কিন্তু অসংকরিত থেকে যাবে এবং এটা আনটাচ অসংকরিত অবস্থায় থেকে যাবে। তাহলে আমরা সেটাই কিভাবে লিখব? কার্বন যদি সংকরিত অবস্থায় হয়, সংকরিত অবস্থা, সংকরিত অবস্থা যদি হয় তাহলে কি হবে? 1s2, 2 sp1, 2 sp1, 2py1, 2pz1 এভাবে। অথবা এভাবে লেখা যায় 1s2, 2 psi1, 1, 2 psi2, 1, 2py1, 2pz1, দুইভাবে লেখা যায়। ওয়ান দিয়ে কি বোঝাচ্ছে? এই সংকরিত অরবিটালগুলোতে একটা করে ইলেকট্রন থাকে, আর এরা ইনট্যাক্ট থাকে, এরা অসংকরিত অবস্থায় থেকে যায়। তাহলে আমরা যদি এখন একটু অরবিটাল দিয়ে যদি দেখাই, তাহলে আমরা দেখবো কি যে কার্বনের একটা এস অরবিটাল, এই একটা এস অরবিটাল, এক্স ওয়াই জেড, এটা হলো এস অরবিটাল। একটা এস অরবিটাল এবং একটা পি অরবিটাল। তো পি অরবিটালে 3টা থাকে, পি এক্স, পি ওয়াই, পি জেড।
তাহলে আমরা যদি এভাবে দেখাই, পি ওয়াই এক্স, এটা হলো এক্স, এটা ওয়াই, এটা জেড, তাহলে এই তিনটা অরবিটাল, তাহলে একটা এস এবং একটা পি পরস্পরের সাথে সংকরিত হচ্ছে, সংকরিত হয়ে তাহলে কোন কোন দুইটা, এই দুইটা 2s এবং 2p, তাহলে একটা সংকরিত হচ্ছে। এখন এখানে যেটা হয় যে এই যে সংকরিত হচ্ছে, এখানে py এবং pz এই দুইটা কিন্তু অসংকরিত থেকে যায়, এইটার সাথে কিন্তু এটা কি করে, মিলিত হবে, মিলিত হয়ে কি হবে, তাহলে এখানে শঙ্কর অরবিটাল তৈরি করবে। এখন যে শঙ্কর অরবিটালটা তৈরি করবে, সেই শঙ্কর অরবিটালটার কি হবে, এখানে লোব দুইটা সমান, পি এর লোব দুইটা ডাম্বেল শেপ এবং এই গোলাকার, কিন্তু যখন তৈরি হবে তখন একটা বড় হবে এবং একটা ছোট হবে। তোমরা চিত্রে দেখতেছো যে একটা ছোট হবে একটা বড় হবে। তাহলে আমরা যদি দেখাই এটা, তাহলে কিভাবে হবে, এই, তাহলে একটা বড় হবে একটা ছোট হবে, তাহলে একটা অরবিটাল একটা তৈরি হলো, আর আরেকটা কি হবে, এই, তাহলে এই তৈরি হলো। তাহলে একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, দুইটা নতুন শঙ্কর অরবিটাল তৈরি হলো, এবং এটা দুইটা দুই দিকে থাকবে, এবং দুই দিকে থাকার ফলে এইটার হবে কি, এটা সরল রৈখিক, এবং এটা কোণের মান হবে কত, 180 ডিগ্রি। তাহলে আমরা পেলাম কি, যে এই শঙ্কর অরবিটাল কিভাবে গঠিত হলো, আমরা অরবিটাল চিত্র দিয়ে দেখালাম। এখন এটা আমরা দেখবো যে বেরিলিয়াম ক্লোরাইড বা অ্যাসিটিলিনে, ইথাইনের ক্ষেত্রে কিন্তু এরকম অরবিটাল সংকরণ হয়, কিভাবে হয় সেটা আমরা একটু দেখি। খেয়াল করো যে এখানে কার্বন যখন ইথাইন গঠন করে বা অ্যাসিটিলিন গঠন করে, তখন এই কার্বনে কিন্তু sp সংকরণ হয়, এই কার্বনে ট্রিপল বন্ড থাকলে sp সংকরণ। তাহলে এখানে কিভাবে হয়, এই কার্বনে sp সংকরণ হয়েছে, এই কার্বনে কি হয়েছে, এই কার্বনে একটা দুইটা শঙ্কর অরবিটাল তৈরি হয়, আর বাকি দুইটা অরবিটাল কিন্তু এমটি থাকে। তাহলে আমরা যদি ওটা দেখাই এভাবে, তাহলে এই এই একটা কার্বনে এরকম হলো, আর দুইটা অরবিটাল অসংকরিত অবস্থায় আছে। আমরা যদি এটাকে একটু আলাদা করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে যে এগুলো হলো অসংকরিত অরবিটাল আর এগুলো হলো সংকরিত অরবিটাল। মানে একটা কার্বন এর সাথে যখন আরেকটা কার্বন এটা ট্রিপল বন্ডে যুক্ত হয়েছে, আরেকটা কার্বন যখন এখানে আসবে সেখানেও কিন্তু sp সংকরিত হবে। তাহলে এটা কিভাবে হবে, এই এই এবং দুইটা শঙ্কর অরবিটাল পরস্পরের সাথে হেড টু হেড ওভারল্যাপ করবে, সিগমা বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হবে, এটা হলো সিগমা বন্ড। এখন এই কার্বনও কি হবে, পিওয়াই এবং পিজেড অসংকরিত অবস্থায় থাকবে। তাহলে এটাকে যদি আমরা এভাবে দেখাই, তাহলে এই অবস্থায় থাকবে। এখন এই যে অসংকরিত অরবিটাল গুলা, এটাতে পিওয়াই পিজেড অসংকরিত, এটাতে পিওয়াই পিজেড অসংকরিত, এই দুইটা অসংকরিত অরবিটাল পরস্পরের সাথে সাইড টু সাইড ওভারল্যাপ করবে, সাইড টু সাইড ওভারল্যাপের মাধ্যমে যুক্ত হবে। সাইড টু সাইড ওভারল্যাপ করলে আমরা কিভাবে দেখব, এইটা পিওয়াই এর সাথে পিওয়াই ওভারল্যাপ করবে। আমরা যদি পরের চিত্রে একটু দেখি তাহলে বুঝতে পারবো। এটাতে যদি আমরা দেখি, খেয়াল করো যে পিওয়াই এর সাথে পিওয়াই সাইড টু সাইড ওভারল্যাপ করবে, দিয়ে পাই বন্ধন গঠন করবে, আর পিজেড এর সাথে পিজেড সাইড টু সাইড ওভারল্যাপ করবে, দিয়ে পাই বন্ধন করবে। তাহলে একটা সিগমা এবং একটা পাই বন্ধন গঠন করলো। এখন যখন আমি বলবো যে ইথাইন, এটা দুইটা কার্বন যখন বন্ধন করলো সেটা আমরা দেখালাম। এখন আমরা বলছি যে ইথাইন যখন গঠন করবে, তাহলে দুইটা কার্বনে কি আছে, একটা করে হাইড্রোজেন আছে। তাহলে এই যে শঙ্কর অরবিটালগুলোর সাথে হাইড্রোজেনে কি আছে, এস অরবিটাল, তাহলে এস অরবিটাল যুক্ত হবে। এটা হাইড্রোজেন, এস অরবিটাল যুক্ত হলো সিগমা বন্ডে, এখানেও এস অরবিটাল যুক্ত হলো সিগমা বন্ডে। তাহলে এই হলো ইথাইনের গঠন। তাহলে এইভাবে কি হয়, sp সংকরণের মাধ্যমে আমাদের ইথাইন গঠন হয়। আমরা চিত্রেও দেখতেছি কি যে একটা সিগমা এবং দুইটা পাই বন্ধন গঠন করেছে, এভাবে sp সংকরণ হয়েছে। তাহলে sp সংকরণ কাকে বলে এবং sp সংকরণ কিভাবে গঠিত হয় এটা আমরা দেখলাম। এছাড়াও যেমন আমরা যদি বলি যে বেরিলিয়াম ক্লোরাইডেও কিন্তু sp সংকরণ হয়। বেরিলিয়ামে আউটার মোস্ট সেলে দুইটা ইলেকট্রন থাকে, একটা এস একটা পিতে যায় এবং এরা sp সংকরণ হয়, তারপরে এর সাথে ক্লোরিন এসে যুক্ত হয়, দিয়ে বেরিলিয়াম ক্লোরাইড কিন্তু
গঠন হয়। তো আমরা sp সংকরণ কি এটা সম্বন্ধে আমরা জানলাম, যে এটা এবং এটা কিভাবে গঠিত হয় সেটাও আমরা দেখলাম। আমরা বেরিলিয়াম ক্লোরাইডেরটা আমরা এরপরেও আমরা কোণের আকৃতি এবং এর চিত্র আমরা দেখব, আমরা পরে তখন আমরা ডিটেলস আবার বলবো। খেয়াল করো, নেক্সট আমরা sp সংকরণ সম্বন্ধে জানলাম। নেক্সট আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে sp3d। তো sp3d সংকরণ কাকে বলে? কোন পরমাণু যোজ্যতা স্তরের একটা s অরবিটাল, 3টা p অরবিটাল এবং একটা d অরবিটাল পরস্পরের সাথে মিলিত হয়ে বা সংমিশ্রিত হয়ে 4টা নতুন ধর্ম বিশিষ্ট শঙ্কর অরবিটাল তৈরির প্রক্রিয়াকে বলা হচ্ছে sp3 শঙ্কর অরবিটাল। তো 4টা এখানে d আসলো কেন? কারণ হচ্ছে যে সমস্ত পরমাণুতে আউটারমোস্ট সেলে d ফাঁকা আছে এবং এক্সাইটেড অবস্থায় ইলেকট্রন d অরবিটালে যাওয়ার সুযোগ আছে, সেখানে কি হয়, d সহ s p এবং d সহ কিন্তু একসাথে কিন্তু সংকরণ প্রক্রিয়া অংশগ্রহণ করে, 3টা অরবিটালই সংকরণ প্রক্রিয়া অংশগ্রহণ করে, ফলে এখানে sp3d শঙ্কর অরবিটাল তৈরি হয়েছে। যেমন আমরা যদি বলি যে ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাসে sp3d সংকরণের মাধ্যমে কিন্তু ফসফরাস পেন্টাক্লোরাইড গঠিত হয়। তো কিভাবে গঠিত হয় সেইটা আমরা চিত্র দেখতেছি, যে দেখো, খেয়াল করো যে ফসফরাসের আউটারমোস্ট সেল তৃতীয় শক্তি স্তর, এবং তৃতীয় শক্তি স্তরে ফসফরাসে কি আছে, 3s 3p 3d 3টা অরবিটাল আছে তৃতীয় শক্তি স্তরে। তো এই যে 3টা অরবিটাল, তার ভিতরে আমরা জানি যে ফসফরাসে কত, 15 ভিতরে আমরা এখানে আউটারমোস্ট সেলে 5টা অরবিটাল থাকে, 3s এ 2টা 3p এ 3টা, তোমরা চিত্রে দেখতেছো 3s এ 2টা 3p তে 3টা। এখন এটা হলো গ্রাউন্ড স্টেট। কারণ ফসফরাস যখন ক্লোরিনের সাথে যৌগ গঠন করতে চাইবে, তখন কিন্তু ফসফরাস কি করবে, সেখান থেকে শক্তি প্রাপ্ত হয়ে ফসফরাস তার গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইড স্টেটে যাবে। এক্সাইড স্টেটে গেলে কি হবে, এক্সাইড স্টেটে গেলে এসে যে 2টা ইলেকট্রন আছে যুগ্ম অবস্থায়, সেই ইলেকট্রন একটা চলে যাবে কোথায়, ডিতে, ডি জেডে একটা ইলেকট্রন চলে যাবে, ডি জেডে গিয়ে ইলেকট্রন গিয়ে সর্বোচ্চ অযুগ্ম অবস্থা, এই 5টা যে অযুগ্ম অবস্থা, সেই অযুগ্ম অবস্থা তৈরি করবে। তাহলে কি হলো, এসে একটা অযুগ্ম অবস্থা, পি এ 3টে এবং ডিতে একটা, তাহলে এই যে 5টা অযুগ্ম অবস্থা, ফলে এই 5টা অরবিটাল, মোট একটা এস, 3টা পি, একটা ডি, এই 5টা অরবিটাল পরস্পরের সাথে সংমিশ্রিত হয়ে অরবিটাল গঠন করবে, sp3d অরবিটাল গঠন করবে, তার সাথে ক্লোরিন যুক্ত হবে। এখন এইটা কিভাবে যুক্ত হবে সেইটা আমরা একটু বোর্ডে দেখব, খেয়াল করো। তাহলে ফসফরাসের আমরা যেটা বললাম, যে ফসফরাসের এক্সাইটেড স্টেটে কি হচ্ছে, আমরা যদি একবারে দেখাই, এখানে 3s1 3px1 3py1 3pz1 3d z স্কয়ার 1, তাহলে এস থেকে একটা চলে গেছে ডিতে। এখন ফসফরাস সংকরিত অবস্থায় সংকরণ গঠন করবে। সংকরণ গঠন করবে কোনটা, এই 5টায় সংকরণ গঠন করবে, সংকরণ অংশগ্রহণ করবে। তাহলে এই 5টা সংকরণ অংশগ্রহণ করলে এটা সংকরিত অবস্থায়, সংকরিত অবস্থা। তাহলে সংকরিত অবস্থায় কি হবে, তাহলে হবে এটা যে 3sp3d 1 3sp3d 1 3sp3d 1 3sp3d 1 3sp3d 1। তাহলে আমরা দেখলাম যে 5টা শঙ্কর অরবিটাল গঠন করলো আউটারমোস্ট সেলে। তাহলে এই 5টা যে শঙ্কর অরবিটাল গঠন করলো, তাহলে শঙ্কর অরবিটাল গঠন করার পরে এর সাথে ক্লোরিন বা ফ্লোরিন যে কোনো অন্য কোনো মৌল এসে এর সাথে যুক্ত হবে। এখন এটা কিভাবে হবে সেটা আমরা একটু দেখব। তাহলে একটা এস অরবিটাল আগের মতোই, এক্স ওয়াই জেড, এটা এস প্লাস 3টা পি অরবিটাল, তাহলে এক্স ওয়াই জেড, এটা পি, তাহলে এটা হলো 3s 3p। আমরা যদি ফসফরাসের কথা বলি, 3টা পি অরবিটাল আর একটা ডি অরবিটাল। এখন ডি অরবিটালটা ফাঁকা, বাইরে ডি অরবিটালটা হচ্ছে জেড। তাহলে আমরা জেডটা কিভাবে দেখাবো, এভাবে, এটা হলো
ডিজেড, এই ডি অরবিটাল। তাহলে একটা পি, একটা এস, তিনটা পি এবং একটা ডি অরবিটাল পরস্পরের সাথে সংমিশ্রিত হবে। সংমিশ্রিত হয়ে 5টা শঙ্কর অরবিটাল তৈরি করবে। তাহলে 5টা শঙ্কর অরবিটাল কিভাবে তৈরি করবে? তাহলে এটা ফসফরাস, এই 5টা শঙ্কর অরবিটাল তৈরি করলো এবং প্রত্যেকটা কি sp3d, 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 প্রত্যেকটাই sp3d। এই 5টা শঙ্কর অরবিটাল তৈরি করো। এখন এই 5টা শঙ্কর অরবিটাল তৈরি করার পরে এই 5টা শঙ্কর অরবিটালের সাথে ক্লোরিন, এখন আমি যদি বলি যে ফসফরাস পেন্টাক্লোরাইড, তাহলে এখানে ক্লোরিন যুক্ত হবে, 5টা ক্লোরিন যুক্ত হবে, 5টা ক্লোরিন যুক্ত হবে, ক্লোরিন পরমাণু যুক্ত হবে। তাহলে ক্লোরিন পরমাণুর আউটার মোস্ট সেলে কি আছে? তৃতীয় শক্তি স্তর, এখানে পি অরবিটাল আছে এবং পি অরবিটালে কি আছে? ডাম্বেল শেপের আছে। তাহলে এর সাথে ডাম্বেল শেপের ক্লোরিন এসে যুক্ত হবে। তাহলে 5টা ক্লোরিন পরমাণু যখন যুক্ত হবে তখন তার চেহারাটা কেমন হবে? তখন তার অরবিটাল শেপটা হবে এরকম। এই এর সাথে ক্লোরিন, এই তাহলে এরকম 5টা ক্লোরিন অরবিটাল এসে যুক্ত হয়ে ফসফরাস পেন্টাক্লোরাইড গঠন করে। এখন ফসফরাস পেন্টাক্লোরাইডের স্ট্রাকচারটা কেমন হবে? ফসফরাস পেন্টাক্লোরাইডের স্ট্রাকচারটা হবে ত্রিভুজ আকৃতি, ত্রিভুজাকার দ্বিপিরামিড আকৃতির। কিরকম ত্রিভুজাকার দ্বিপিরামিড আকৃতির সেটা যদি আমরা দেখি, খেয়াল করো যে এইটা এটার আকৃতিটা হবে ত্রিভুজাকার দ্বিপিরামিড আকৃতি। দ্যাট মিনস এই যে 5টা যে অরবিটাল, 5টা যে সংকরিত অরবিটালের সাথে ক্লোরিন যুক্ত হলো, তাহলে এই হলো ফসফরাস, ফসফরাসের সাথে এই ক্লোরিন, তিনটা ক্লোরিন তিন দিকে, তিনটা ক্লোরিন তিন দিকে, আর এর উপরে একটা ক্লোরিন, নিচে একটা ক্লোরিন। তাহলে এটার সাথে এই, তাহলে এই ত্রিভুজাকার দ্বিপিরামিড আকৃতির, মাঝখানে বেসটা ত্রিভুজাকার, উপরে একটা পিরামিডের শেপ, নিচে একটা পিরামিডের শেপ। তাহলে ত্রিভুজাকার দ্বিপিরামিড আকৃতির এরকম গঠন করবে। তাহলে এটি হলো sp3d সংকরণ। এছাড়াও যেমন ফসফরাস পেন্টাক্লোরাইড sp3d সংকরণ তৈরি করে, তার সাথে সাথে আমরা যদি দেখাই যে সালফার টেট্রাফ্লোরাইড, সেখানেও কিন্তু sp3d সংকরণ গঠিত হয় ফসফরাস পেন্টাক্লোরাইডের মতো। তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইডটা আমি ডিটেলস তোমাদের দেখালাম যে কিভাবে ফসফরাস পেন্টাক্লোরাইড গঠন হচ্ছে। এর সাথে সাথে সালফার টেট্রাফ্লোরাইডও একইভাবেই গঠন হয় এবং সেটারও চিত্র কেমন হবে দেখো। এখানে খেয়াল করো যে ত্রিভুজ আকার এবং দ্বিপিরামিড আকৃতির এখানে সালফার টেট্রাফ্লোরাইড গঠন হয়েছে। তাহলে এইভাবে কিন্তু sp3d সংকরণের মাধ্যমে যৌগ, বিভিন্ন ধরনের যৌগ গঠিত হয়। তাহলে আমরা sp3d জানলাম। নেক্সট আমরা যেটা জানবো যে sp3d2, sp3d2 খেয়াল করো, sp3d2 শঙ্কর অরবিটাল কাকে বলে? যে পরমাণু, কোন পরমাণু যোজ্যতা স্তরের একটা এস অরবিটাল, তিনটা পি অরবিটাল এবং দুইটা ডি অরবিটাল পরস্পরের সাথে সংমিশ্রিত হয়ে যে নতুন 6টা শঙ্কর অরবিটাল তৈরি করবে, সেই প্রক্রিয়াকে বলা হয় sp3d2 সংকরণ। এবং সেই অরবিটালগুলোকে প্রত্যেকটিকে বলা হয় sp3d2 শঙ্কর অরবিটাল। এখন এটা কিভাবে গঠিত হয় সেটা আমরা একটু দেখব। খেয়াল করো, এখানে এস অরবিটাল, সালফারে যদি আমরা বলি যে সালফারের নর্মালি যেমন SF6 সালফার হেক্সাফ্লোরাইড, তো সালফার হেক্সাফ্লোরাইডের ক্ষেত্রে কিন্তু এই sp3d2 সংকরণ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সালফার হেক্সাফ্লোরাইড গঠিত হয়। তো কিভাবে সালফার হেক্সাফ্লোরাইড sp3d2 মাধ্যমে গঠিত হবে সেটা আমরা একটু ডিটেলস দেখাবো। তো সালফারে আমরা জানি যে 16টা ইলেকট্রন এবং সালফার গ্রাউন্ড স্টেট, সালফারের আউটারমোস্ট সেল হলো তৃতীয় শক্তি স্তর। তো তৃতীয় শক্তি স্তরে সালফার কিভাবে থাকে? এভাবে আমি প্রথম দ্বিতীয় শক্তি স্তর লিখছি না, তৃতীয় একবারে দেখাচ্ছি। 3s2
2 3p(x), 1 3p(y). এখানে আউটার মোস্ট সেলে মোট 4টা ইলেকট্রন থাকে, 3s এর 2টা আর 3p তে থাকে 4টা। অন এইভাবে থাকে সালফারের 16টা ইলেকট্রনের মধ্যে, এভাবে আউটার মোস্ট সেলে তোমার এখানে 6টা ইলেকট্রন থাকে। এখন এই 6টা ইলেকট্রন থাকে আর 3d-টা কি থাকে? ফাঁকা থাকে। 3d যে 5টা অরবিটাল, সেই 5টা অরবিটাল ফাঁকা থাকে। 3d কি কি অরবিটাল আছে এখানে আমরা জানি যে 3d আছে আমরা জেড স্কোয়ার 0, 3d এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার 0, 3d এক্স ওয়াই, 3d ওয়াই জেড, 3d জেড এক্স, এগুলো সবগুলাই 0। এখন কি হয়? এই যে খেয়াল করো যে যখন সালফার ফ্লোরিনের সাথে হেক্সাফ্লোরাইড গঠন করতে চাইবে, তখন কিন্তু সালফারের এটা কি হয়? এটা গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইড স্টেটে যাবে। তখন ইলেকট্রন যুগ্ম অবস্থা থেকে অযুগ্ম অবস্থায় চলে যায়। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে কোথায়? এখানে। এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে এখানে। তখন তার এক্সাইড স্টেটে তার অরবিটালের চিত্রটা কেমন হবে? এরকম হবে 3s 1 3p x1 3p y1 3p z1 3d 1, এরকম, বা এগুলো ফাঁকা থাকবে। তাহলে আমরা যদি এটাকে যদি এখন সংকরিত অবস্থায়, তাহলে একটা এস, 3টা পি, 2টা ডি, এই মোট 6টা অরবিটাল পরস্পরের সাথে সংকরিত হয়ে sp3d2 সংকর অরবিটাল তৈরি করবে। তাহলে সালফার সংকরিত অবস্থায়, সংকরিত অবস্থা, তাহলে কি হবে? সংকরিত অবস্থায় যেটা হবে যে এখানে 3sp3d2 1 3sp3d2 1 3sp3d2 1 3sp3d2 1 3sp3d2 1, আরেকটা আমি নিজেই লিখতেছি 3sp3d2 1। তাহলে এই 6টা সংকরিত অবস্থায় এই 6টা সংকর অরবিটাল তৈরি করবে। তাহলে এখন আমরা যদি চিত্রে দেখি, তাহলে এটা কিভাবে গঠন করবে? এটা একটা এস অরবিটাল, আমরা নর্মালি যেটা জানি যে এস একটা এস অরবিটাল, এক্স ওয়াই জেড। তাহলে এটা 3s অরবিটাল সালফারের ক্ষেত্রে, এর সাথে 3টা পি অরবিটাল। তাহলে 3টা পি অরবিটাল আমরা আগে দেখাই, আগে যেরকম দেখালাম ঠিক একই ভাবে। এই 3টা পি অরবিটাল এক্স ওয়াই জেড, এটা 3p, 3টা পি অরবিটাল আর 2টা ডি অরবিটাল। তাহলে 2টা ডি অরবিটাল ডি জেড যদি আমরা দেখাই, তাহলে আমরা এভাবে দেখাবো এক্স ওয়াই, এটা হলো জেড, তাহলে ডি জেড স্কোয়ার, এটা একটা অরবিটাল, আর একটা হলো ডি এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার। তাহলে আমরা যদি এভাবে দেখাই এক্স ওয়াই জেড, তাহলে আমরা এভাবে দেখাবো এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এভাবে বলবো যে এই 2টা অরবিটাল, তাহলে এটা হলো আমাদের 3d এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার। তাহলে আমরা দেখলাম কি যে এই একটা এস, 3টা পি এবং 2টা ডি অরবিটাল পরস্পরের সাথে সংমিশ্রিত হয়ে 6টা সংকর অরবিটাল তৈরি করবে। তাহলে সালফারের ক্ষেত্রে এরকম 6টা সংকর অরবিটাল তৈরি করবে, এরকম 6টা সংকর অরবিটাল তৈরি করবে। এবং এর সাথে যদি আমরা যদি বলি যে সালফার ফ্লোরিন গঠন করবে 6টা ফ্লোরিন, তাহলে 6টা ফ্লোরিন, তখন এর সাথে ফ্লোরিনের আউটার মোস্ট আমরা জানি যে পি অরবিটাল আছে, তাহলে 6 জায়গায় 6টা ফ্লোরিনের পি অরবিটাল পরস্পরের সাথে যুক্ত হবে। তাহলে এই যুক্ত হয়ে এটা কিভাবে গঠন হবে? আমরা এটা জানি যে এই যে সালফারের যে আমরা একটু আগে দেখালাম, এই প্রত্যেকটার সাথে ফ্লোরিন এভাবে যুক্ত হবে।
এই এই যে ছয়টা অরবিটাল গঠন হলো। এখন এই 6টা অরবিটাল দেখতে কেমন হবে? এটা হলো অষ্টতলকীয়, একটা চতুর্ভুজ মাঝখানে, তার উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড, অষ্টতলকীয়। অষ্টতলকীয় গঠনটা কিরকম সালফারের? আমরা যদি অষ্টতলকীয় গঠনটা একটু দেখাই তোমাদের, তাহলে তোমরা দেখতে পাবে। দেখো, খেয়াল করো, এই সালফারের সাথে ফ্লোরিন, 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 এর সাথে একটা উপরে আর একটা নিচে। তাহলে এই হলো অষ্টতলকীয় গঠন। তাহলে এরকম উপরে একটা পিরামিড, নিচে একটা, তাহলে অষ্টতলকীয় গঠন এটা দেখলাম আমরা। এবং এটা যদি আমরা চিত্রে দেখি, তাহলে দেখবো কি যে সালফারের সাথে এই যে দেখো যে এটা অষ্টতলকীয় গঠন sp3d2-তে SF6-এ একটা চতুর্ভুজাকার একটি বেস এবং তার উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড, এগুলো অষ্টতলকীয় গঠন। তাহলে এভাবে অষ্টতলীয় গঠনের মাধ্যমে SF6 sp3d2 সংকরণ তৈরি করে এটা গঠিত হয়। তাহলে আমরা কিভাবে sp3d2 সংকরণ কিভাবে হয় সেটা আমরা ডিটেলস জানলাম। নেক্সট আমরা দেখব যে sp3d3। নেক্সট আমরা দেখব যে sp3d3। খেয়াল করো, sp3d3। তাহলে sp3d3 সংকরণ কাকে বলবো আমরা? একটা s অরবিটাল, 3টা p অরবিটাল, 3টা d অরবিটাল পরস্পরের সাথে সংমিশ্রিত হয়ে যদি 7টা শঙ্কর অরবিটাল, সমধর্ম বিশিষ্ট 7টি শঙ্কর অরবিটাল তৈরি হয়, তাহলে সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে sp3d3 সংকরণ। এবং sp3d3 শঙ্কর অরবিটাল, 7টি sp3d3 শঙ্কর অরবিটাল। এটি সাধারণত দেখা যায় আয়োডিনে, বেশি দেখা যায় আয়োডিনের ক্ষেত্রে, যেমন IF7 গঠিত হয়। আয়োডিনের সাথে 7 ফ্লোরাইড আয়োডিন হেপ্টাফ্লোরাইড গঠন করে। এবং আয়োডিনে কিভাবে গঠন হয় তোমরা চিত্রে দেখতেছো, খেয়াল করো যে আয়োডিনের আউটারমোস্ট সেলের অরবিটালটা হলো পঞ্চম শক্তি স্তর, এবং পঞ্চম শক্তি স্তরে 5s 5p 5d থাকে, ঠিক আছে, এবং এফও থাকে এখানে, তবে এফে ইলেকট্রন যায় না। এখন 5s 5pতে ইলেকট্রন পূর্ণ থাকে, তবে 5p 5s এ ইলেকট্রন যে অবস্থায় থাকে সেটি হচ্ছে কি যে এখানে চিত্রে একটু জায়গায় একটা সমস্যা আছে, আমি সেই জন্য আমি বোর্ডে দেখাচ্ছি। চিত্রে আসলে 5pতে 5টা ইলেকট্রন হবে, এখানে 6টা দেখানো আছে, একটা একটু ভুল আছে, 5টা হবে। খেয়াল করো, আয়োডিনের ক্ষেত্রে আমি এখানে বোর্ডে দেখিয়ে দিচ্ছি, আয়োডিনে মোট 53। তা আয়োডিনের 5s এ আমি আউটারমোস্ট সেলটা দেখাচ্ছি, 5s 2 5p x2 5p y2 5p z1, এই 5টা। এবং 5dটা ফাঁকা থাকে, 5d ফাঁকা থাকে, xy 5d yz 5d zx 5d x স্কোয়ার থেকে y স্কোয়ার 5d z স্কোয়ার। এখন যখন এটা এক্সাইড স্টেটে যায়, যখন আয়োডিন ফ্লোরিন হাইলি ইলেকট্রোনেগেটিভ মৌল, এটা যখন আয়োডিনের কাছে আসে তখন আয়োডিন এক্সাইড স্টেটে যায়। এক্সাইড স্টেটে গেলে এটা কি হবে, এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে এখানে এই ফাঁকা জায়গায়, এখান থেকে একটা চলে যাবে এখানে, এবং এখান থেকে একটা চলে যাবে এইখানে। ফলে এটা কি হবে, এটা এরকম হবে 5s1 5p x1 5p y1 5p z1 5d xy1 5d yz1 5d zx1, বাকি দুইটা এমটি থাকবে। এখন এই যে অবস্থা হলো, তাহলে এই অবস্থায় তাহলে 7টা আমরা অযুগ্ম অবস্থা পেলাম। এই 7টা অযুগ্ম অবস্থা প্রত্যেকটা একটা s, 3টা p 3টা d পরস্পরের সাথে সংমিশ্রিত হয়ে sp3d2 d3 অরবিটাল গঠিত হবে। নিচে দেখো যে আয়োডিনের এখানে দেখানো হয়েছে তোমাদের, যে এখানে আসলে 7টা অরবিটাল আয়োডিন যখন এখানে গঠন করবে। এবং আয়োডিনে কি হয়েছে, এখানে আমরা জানি যে আয়োডিনের ক্ষেত্রে একটা s 3টা p, আমরা একইভাবে চিত্রে একটা s 3টা p এবং 3টা d অরবিটাল পরস্পরের সাথে সংমিশ্রিত হবে, সংমিশ্রিত হয়ে 7টা d। তাহলে একটা s অরবিটাল, তাহলে 5s, তারপরে
5p xyz 5p প্লাস 5d, পাঁচটা, তাহলে dxyz, ঠিক আছে? তাহলে xyz, এখন dxy, এটা হলো dxy, আরেকটা হলো প্লাস dyz, xyz dyz dyz প্লাস dzx xyz xyz, তাহলে এটা dzx, তাহলে এটা z আর এটা x, তাহলে এটা আমার এখান দিয়ে যাবে এই, আর একটা y এর উপর দিয়ে, তাহলে dzx। এখন এই পাঁচ, মোট সাতটা, একটা s, তিনটা p, তিনটা d, পরস্পর সাথে sp3d3, তাহলে এখানে হবে আয়োডিনের সাথে এই মোট সাতটা। এর সাথে যদি ফ্লোরিন গঠিত হয়, ফ্লোরিন যখন যুক্ত হবে, সাতটা ফ্লোরিন যুক্ত হবে, তখন সাতটা ফ্লোরিন এভাবে যুক্ত হবে, প্রত্যেকটাতে একটা করে অযুগ্ম ইলেকট্রন থাকবে। এবং এইটা চিত্রটা হবে কেমন? এইটা হবে পঞ্চভুজীয় দ্বিপিরামিড আকৃতির, পঞ্চভুজীয় দ্বিপিরামিড আকৃতি। এটার গঠনটা কেমন হবে সেটা যদি আমরা একটু দেখি। খেয়াল করো, পঞ্চভুজীয় দ্বিপিরামিড আকৃতির, তাহলে এই পঞ্চভুজীয় দ্বিপিরামিড আকৃতির, এই পঞ্চভুজীয়, তাহলে এটা পাঁচটা ভুজ, এই যে পঞ্চভুজীয় দ্বিপিরামিড, উপরে একটা পিরামিড, নিচে একটা, তাহলে পঞ্চভুজীয় দ্বিপিরামিড আকৃতির এই ধরনের যৌগ গঠনের মাধ্যমে এই ধরনের আকৃতিটা হবে এই ধরনের। তাহলে sp3d3 সংকরণের মাধ্যমে এই ধরনের যৌগ গঠিত হয়। তাহলে আমরা অরবিটাল সংকরণের, বিভিন্ন অরবিটাল সংকরণ সম্বন্ধে ডিটেলস জানলাম। এখন এই যে অরবিটাল সংকরণ, আমরা পরে যদি দেখি, এরপরে আমরা যদি স্লাইডে যদি খেয়াল করি, তাহলে দেখো যে আমরা দেখতেছি কি যে এসপি আমরা বিভিন্ন ধরনের সংকরণ, তার বন্ধন কোণ এবং কি কি যৌগে কি ধরনের সংকরণ। এখন একটা যৌগে কি ধরনের সংকরণ হবে, আমরা এই যৌগটা দেখে আমরা কিভাবে বুঝবো যে এখানে কি ধরনের সংকরণ হবে। এটি একটি সূত্রের সাহায্যে দেখানো যায় যে একটা যৌগে কি ধরনের সংকরণ হবে। নর্মালি একটা যৌগে কি ধরনের সংকরণ হবে সেটি আমরা এখানে কয়টি হাইব্রিড অরবিটাল তৈরি হয়, এটি গঠনের মধ্য দিয়ে কিন্তু আমরা বলতে পারবো যে একটা যৌগে কি ধরনের সংকরণ হবে। যেমন আমরা যদি বলি যে ফসফরাস পেন্টাক্লোরাইড, আমরা একটু জায়গায় এটা বললাম যেখানে ফসফরাস পেন্টাক্লোরাইডে কি ধরনের যৌগ গঠন, কি ধরনের সংকরণ হবে এবং তার আকৃতিটা কেমন হবে, আমরা একটা যৌগ দেখে কিভাবে বুঝবো যে এখন কি ধরনের সংকরণ হবে। তো খেয়াল করো, এখানে আমরা যদি, এখানে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এইটা, x সমান হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ, এই সূত্র ফলো করে। তো এখানে এগুলা কি কি, এক্সটা হচ্ছে হাইব্রিড অরবিটালের সংখ্যা, কয়টা হাইব্রিড অরবিটাল গঠিত হবে, আর এখানে ভি হচ্ছে যে কেন্দ্রীয় পরমাণু, যেমন ফসফরাস কেন্দ্র ফসফরাস, এর আউটারমোস্ট সেলের ইলেকট্রন, যোজ্যতা স্তরে কতগুলো ইলেকট্রন আছে, যোজ্যতা স্তরে ইলেকট্রনের সংখ্যা। ভিটা হলো একটা কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা স্তরের ইলেকট্রনের সংখ্যা। এম হলো এর সাথে যে একযোজী মৌল যুক্ত হবে, সেই একযোজী মৌলের সংখ্যা কয়টা, একযোজী মৌলের সংখ্যা কয়টা। সিটা হচ্ছে চার্জ, ক্যাটায়নের চার্জ, যদি আয়ন আকারে থাকে তাহলে ক্যাটায়ন, যদি থাকে ক্যাটায়নের চার্জ, আর এটা হচ্ছে অ্যানায়নের চার্জ।
তাহলে এই সূত্র দিয়ে আমরা বলতে পারি যে এখানে হাইব্রিড অরবিটালের সংখ্যা এবং সেখানে কি ধরনের সংকরণ হবে সেটা আমরা বলতে পারবো, এবং তার আকৃতিটা কেমন হবে সেটা সম্বন্ধে একটা ধারণা পাওয়া যাবে। তা আমরা এখান থেকে বলতে পারি যে আমরা যদি বলি যে এখানে যেমন খেয়াল করো যে আমরা যদি বলি যে ফসফরাস পেন্টাক্লোরাইড, আমরা একটু আগে দেখালাম ফসফরাস পেন্টাক্লোরাইডে আমরা কি ধরনের সেটা যদি আমরা করতে চাই এই সূত্রের আলোকে, তাহলে দেখো ফসফরাস পেন্টাক্লোরাইডের ক্ষেত্রে যদি আমরা যদি এখানে বসাই, তাহলে x সমান হাফ ভি কেন্দ্রীয় পরমাণু এখানে ফসফরাসের আউটারমোস্ট সেলে 5টা ইলেকট্রন আছে যোজ্যতা স্তরে, তাহলে ভি এর মান 5 প্লাস এম একযোজী মৌল, এখানে একযোজী পরমাণু যুক্ত আছে ক্লোরিন, 5টা ক্লোরিন যুক্ত আছে প্লাস 5, এখানে কোনো ক্যাটায়ন বা অ্যানায়নের কোনো চার্জ নাই সেহেতু এগুলো 0, তাহলে হচ্ছে কত এখানে, তাহলে হচ্ছে 5। তাহলে আমরা পেলাম কি হাইব্রিড অরবিটালের সংখ্যা কয়টা, 5টা। তাহলে হাইব্রিড অরবিটাল 5টা হলে কি হবে, একটা এস, 3টা পি এবং একটা ডি, তাহলে এটা কি হবে sp3d। তাহলে আমরা পেয়ে গেলাম কি এটা যে sp3d এর মাধ্যমে এটা গঠন হয়। আমরা যদি আরেকটা দেখি যে কার্বন ডাইঅক্সাইড, আমরা যদি সিম্পল একটা বলি যে এটা কিভাবে হবে কার্বন ডাইঅক্সাইড, তাহলে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে খেয়াল করো, তাহলে হাফ কেন্দ্রীয় মৌল হলো কার্বন, কার্বনের আউটারমোস্ট সেলে 4টা যোজ্যতা স্তরে 4টা ইলেকট্রন আছে, তাহলে 4 প্লাস এম একযোজী মৌল, এখানে অক্সিজেন হলো দ্বিযোজী মৌল, একযোজী মৌল নাই এখানে, এখানে কোনো ক্যাটায়ন নাই অ্যানায়নও নাই, তাহলে ক্যাটায়নের চার্জ 0, অ্যানায়নের চার্জ 0, তাহলে এখানে হচ্ছে কত 2। তাহলে এক্স এর মান হচ্ছে কত 2, তাহলে এক্স এর মান 2 মানে দুইটা হাইব্রিড অরবিটাল, তাহলে দুইটা হাইব্রিড অরবিটাল মানে একটা এস একটা পি, তাহলে এই দুইটা হাইব্রিড অরবিটাল মিলে sp সংকরণ গঠন হয়, এবং sp সংকরণ হলে আমরা জানি যে দুইটা দুই দিকে থাকে এবং এটা হবে কি সরল রৈখিক। আমরা এরকম ভাবে বিভিন্ন ধরনের যৌগ, আমরা যে কোনো যৌগ, আমরা যদি আরেকটা যদি বলি আরো একটা যদি দেখাই, অন্য যদি দেখাই, যেমন আমরা যদি বলি যে বোরন ট্রাইফ্লোরাইড এটাতে কত হবে, তাহলে বোরন ট্রাইফ্লোরাইড, বোরনের আউটারমোস্ট সেলে আমরা যদি বলি যে বোরনের আউটারমোস্ট সেলে কয়টা ইলেকট্রন, বোরনের আউটারমোস্ট সেলে 3টা ইলেকট্রন, তাহলে বোরনের আউটারমোস্ট সেলে 3টা ইলেকট্রন, আর ফ্লোরিন একযোজী মৌল কয়টা ফ্লোরিন আছে 3টা, তাহলে 3, এখানে ক্যাটায়ন অ্যানায়নের কোনো চার্জ নাই 0 0, তাহলে এখানে কত হলো 6/2 3, তাহলে x এর মান কত 3, তাহলে x এর মান 3 মানে sp2, একটা s দুইটা p পরস্পরের সাথে সংমিশ্রিত হয়ে sp2 সংকরণ হবে। তাহলে এরকম ভাবে আমরা একটা যৌগ থেকে এই সূত্রের সাহায্যে v + a - c + a আমরা এখানে বললাম কি কি সেটা আমি আরেকবার বলছি, যেটা হলো কেন্দ্রীয় মৌলের যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা, একযোজী মৌলের পরমাণুর সংখ্যা বা একযোজী মৌলের সংখ্যা, যে যৌগে যে মৌলটা আছে একযোজী মৌল কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত থাকে তার সংখ্যা, ক্যাটায়নের চার্জ, অ্যানায়নের চার্জ, তাহলে এই মানগুলা দিয়ে আমরা কিন্তু একটা যৌগে কি ধরনের সংকরণ হয় তাহলে এটা আমরা কিন্তু বলতে পারবো। এখন আমরা যেটা দেখব যে এই যে সংকরণে যে একটা যৌগে যে বিভিন্ন ধরনের সংকরণ হচ্ছে, সংকরণের মাধ্যমে যে বিভিন্ন ধরনের আকৃতি যে তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের আকৃতি গঠন হচ্ছে, এই যে আমরা বলতেছি যে কোনটা চতুস্থলকীয়, কোনটা সরলরৈখিক, কোনটা সমতলীয় ত্রিকোণাকার, কোনটা আমরা অষ্টতলকীয় বলছি, পঞ্চভুজীয় দ্বিপিরামিড, তাহলে এই যে বিভিন্ন আকৃতি, এই বিভিন্ন আকৃতি কেন হয় কিভাবে হয় সেটা সম্বন্ধে আমরা দেখব। তাহলে আমাদের সেকেন্ড আলোচ্য বিষয়টি ছিল যে অরবিটালের সংকরণের সাথে সেকেন্ড আলোচ্য বিষয়টি ছিল আমাদের যে অণুর আকৃতি কিরকম হবে এবং তার কোণের মান কেমন হবে, বন্ধন কোণের মান কত হবে, এটি অণুর আকৃতি কেমন হবে সেটি নিয়ে আমরা একটু কথা বলবো। তাহলে খেয়াল করো এখানে যে অণুর আকৃতির ক্ষেত্রে যেটা হচ্ছে যে এখানে একটি ভ্যাসপার সূত্র আছে, ভ্যালান্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন, যেটাকে আমরা বলি VS EPR রুল, ভ্যালান্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন। এর অর্থ কি যে এই যে বন্ধন, সমযোজী যে বন্ধন, এই যেগুলো তো সবই সমযোজী বন্ধন, জৈব যৌগ মানে সমযোজী বন্ধন, তো সমযোজী বন্ধনে যে যৌগ গঠন করতেছে, তাই এই সমযোজী বন্ধনে যৌগ গঠনের ক্ষেত্রে বা অজৈব যৌগ হতে পারে, ফসফরাস পেন্টাক্লোরাইড বা এগুলো প্রত্যেকটা সমযোজী বন্ধন গঠন হয়। তো সমযোজী বন্ধন গঠনের ক্ষেত্রে আমরা দেখতেছি কি যে এখানে বন্ধনে যে সমস্ত ইলেকট্রন অংশগ্রহণ তারা বন্ধনজোড় ইলেকট্রন কিন্তু ইলেকট্রন ক্লাউড আকারে বন্ধনের মধ্যে দুইটা পরমাণুর মধ্যে থাকে, কিন্তু এখানে কিন্তু
আউটারমোস্ট শেলে যে যোজ্যতা স্তরে যে কেন্দ্রীয় পরমাণু যে ইলেকট্রন থাকে সবগুলাই যে বন্ধনে অংশগ্রহণ করে তা কিন্তু না, অনেকগুলা কিন্তু মুক্তভাবে থাকে। তাহলে যে সমস্ত ইলেকট্রন মুক্ত থাকে তাদেরকে আমরা বলবো মুক্ত ইলেকট্রন বা লন পেয়ার ইলেকট্রন। এই লন পেয়ার ইলেকট্রনগুলা যদি থাকে, তাহলে কোনো যৌগে যদি কোনো কেন্দ্রীয় পরমাণুতে যদি লন পেয়ার ইলেকট্রন থাকে, তাহলে এই লন পেয়ার ইলেকট্রনগুলা কিন্তু বন্ধনের কোণের মানের উপরে কিন্তু একটা প্রভাব ফেলে। তাহলে এই প্রভাবটা ফেলে এবং এটা কিন্তু বন্ধনের জোড় কিন্তু কম্পারেটিভলি তখন কিন্তু কিছুটা চেপে যায় এবং তখন কিন্তু কোণের মান কিন্তু ভ্যারিয়েশন হয়। তো সেই জন্য এটা কিন্তু তখন কিন্তু তার আকৃতির কিন্তু ভিন্নতা সৃষ্টি হয়। তাহলে এটা কিন্তু তাহলে লন পেয়ার যদি থাকে, লন পেয়ার যে এই যে মুক্ত জোড় ইলেকট্রনগুলো ইলেকট্রন ক্লাউড আকারে পরমাণু চারদিকে থাকে, ফলে এই মুক্ত জোড় ইলেকট্রন কিন্তু কি করে, সমধর্মী জিনিস যেহেতু তারা পরস্পর কি করবে, বিকর্ষণ করবে। তাহলে মুক্ত জোড় ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণের মধ্য দিয়ে কিন্তু এটা বিকর্ষণ হয়, তখন কিন্তু বন্ধন জোড়গুলো কিন্তু চেপে যায়। বন্ধন জোড়ের বিকর্ষণ কিন্তু কম্পারেটিভলি কম, কারণ তারা দুইটা পরমাণুর মধ্যখানে অবস্থান করে এবং তারা কিন্তু পরমাণুকে যুক্ত করে রাখে, ফলে তারা কিন্তু ফ্রি থাকে না, ফলে তাদের ভিতরে কিন্তু বিকর্ষণটা কম। কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন যদি বলি আমরা, তাদের ভিতরে বিকর্ষণটা কিন্তু সর্বাধিক। ফলে মুক্ত জোড় ইলেকট্রন যদি কোথাও থাকে বা মুক্ত জোড় বন্ধনজন থাকে, তাহলে তারা কিন্তু বন্ধন জোড় ইলেকট্রনকে কিন্তু চেপে দেয়, বিকর্ষণের কারণে চেপে যায়, তখন কিন্তু কোণের মান কিন্তু ভ্যারি করে। তাহলে সেই জন্য আমরা যদি বলি ভ্যাসপার তত্ত্বটা বলছে কি, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন তত্ত্বটা বলছে কি, যে লন পেয়ার বা মুক্ত জোড় ইলেকট্রন যদি থাকে, তাহলে তাদের বিকর্ষণটা সবচেয়ে বেশি হবে। এই বিকর্ষণটা সবচেয়ে বেশি হবে কোনো যৌগে যদি থাকে। তারপরে হবে কি, লন পেয়ার বন্ড পেয়ার মানে বন্ধন জোড় ইলেকট্রন। তাহলে তারপরে হবে লন পেয়ার রিপালশন, তাহলে এই রিপালশনটা সবচেয়ে বেশি। তারপরে লন পেয়ার রিপালশন, তারপরে হবে বন্ড পেয়ার রিপালশন। তাহলে আমরা দেখতেছি কি যে লন পেয়ার রিপালশন সবচেয়ে বেশি, তারপরে লন পেয়ার তারপরে বন্ড পেয়ার। নর্মালি যেটা হয়, বন্ধন জোড় ইলেকট্রন কোন যৌগে যদি বন্ধন ইলেকট্রন যদি দুইটা থাকে, তাহলে সেখানে নর্মালি এসপি সংকরণ হয় এবং সে কোণের মান হয় 180 ডিগ্রি। যদি তিনটা যদি বন্ধন জোড় ইলেকট্রন থাকে, তাহলে হবে sp2 এবং সেটা হবে তোমার ত্রিভুজাকার আকৃতির। এবং চারটা যদি বন্ধন জোড় ইলেকট্রন থাকে, তখন সেটির আকৃতি হবে চতুস্তলকীয়। পাঁচটা যদি বন্ধন জোড় ইলেকট্রন থাকে, তাহলে ত্রিকোণাকার দ্বিপিরামিড আকৃতির। ছয়টা যদি বন্ধন জোড় ইলেকট্রন থাকে, তাহলে বন্ধন জোড় যদি থাকে, তাহলে হবে দ্বিপিরামিড আকৃতির এবং কোণের মান হবে 120 ডিগ্রি। পাঁচটা যদি থাকে আর ছয়টা যদি থাকে, তাহলে অষ্টতলকীয় এবং কোণের মান হবে 180 এবং 90, দুই ধরনেরই কোণের মান আছে। তো আমরা এগুলা আমরা বিভিন্ন যৌগ দিয়ে আমরা এগুলা ডিটেলস জানবো। তবে আজকে হয়তো একটা বা দুইটা আমরা আলোচনা করব, নেক্সট দিন আবার আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা করব, তারপরে পরবর্তী অংশে যাব। তাহলে আমরা এখন দেখি, আমরা জানলাম যে কিভাবে বন্ধন তৈরি করে এবং কিভাবে বন্ধন জোড় ইলেকট্রনগুলো ভ্যারি করে। তাহলে আমরা বন্ধন ইলেকট্রন ভ্যারিয়েশনে কিভাবে আকৃতি ভ্যারি করে সেটা আমরা দেখলাম। এখন খেয়াল করো যে অনুর আকৃতি এবং বন্ধন কোণের উপরে মুক্ত জোড় ইলেকট্রনের প্রভাবে আমরা লন পেয়ার সম্বন্ধে আমরা ব্যাখ্যা করলাম যে লন পেয়ার থাকলে কিরকম হবে এবং বন্ধন কোণের উপরে তার প্রভাবটা কি হবে। বন্ধন কোণগুলোর মান কিন্তু ভ্যারি করে। আমরা যদি প্রথমে যদি দেখি যে দেখো বেরিলিয়াম ক্লোরাইড, আমরা একটা অণু, বেরিলিয়াম ক্লোরাইডে নর্মালি বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 1s2 2s2 এবং 2pটা ফাঁকা থাকে। তাহলে যখন এক্সাইড স্টেটে যাবে, তখন যোজ্যতা স্তরে কি আছে, দ্বিতীয় শক্তি স্তর 2s। তাহলে 2s থেকে একটা ইলেকট্রন চলে যাবে 2pতে, তাহলে কি হবে 2s1 2px1। ফলে এখানে তখন দুইটা অযুগ্ম অবস্থা থাকবে। তাহলে দুইটা অযুগ্ম অবস্থা তখন কি হবে, পরস্পরের সাথে সংমিশ্রিত হয়ে দুইটা সংকর অরবিটাল তৈরি করবে। তাহলে বেরিলিয়ামের সংকরণ অরবিটালের সংখ্যা কয়টা, দুইটা। এবং এখানে কিন্তু কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই, দুইটাই কিন্তু সিগমা। এই যে দেখো যে নিচে লেখা আছে যে দুইটা সিগমা ইলেকট্রন, তাহলে দুইটাই সিগমা, এখানে কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই। তাহলে লোন পেয়ার ইলেকট্রন যদি না থাকে, তাহলে দুইটাই বন্ধন জোড় ইলেকট্রনের বিকর্ষণটা সমান হবে দুই দিকে। তাহলে কি হবে, তখন কিন্তু এটা এসপি সংকরণ অবস্থায় এবং এটার বন্ধন কোণ হবে 180 ডিগ্রি, মানে দুইটা দুই দিকে থাকবে। তাহলে বেরিলিয়ামের সাথে ক্লোরিন তখন যুক্ত হবে তোমার এইভাবে, বেরিলিয়াম এই ক্লোরিন এই ক্লোরিন, তাহলে দুইটা দুই বিপরীত দিকে এটা চলে যাবে, তখন বেরিলিয়াম ক্লোরাইডটা হবে সরল রৈখিক। তাহলে আমরা বেরিলিয়াম ক্লোরাইডের গঠনটা পেলাম আমরা সরল রৈখিক। কিভাবে পেলাম আমরা দেখলাম কি যে এখানে যেহেতু মুক্ত জোড় ইলেকট্রন নাই, তাহলে বন্ধন জোড় বিকর্ষণটা সমান হবে, সেজন্য দুইটা দুই বিপরীত দিকে থাকবে। কিন্তু আমরা যদি এটার যদি পরবর্তীটা যদি আমরা খেয়াল করি, দেখো নেক্সটটা যদি আমরা দেখি যে
বোরন ট্রাইক্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে, বোরনের ক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p1। তাহলে আমরা যদি এক্সাইড স্টেটে যখন যাবে, ক্লোরিন যখন এর কাছে আসবে, তখন এস থেকে একটা ইলেকট্রন চলে যাবে, তাহলে 2s1 2px1 2py1, তখন তিনটা সংকর অরবিটাল তৈরি হবে, একটা এস দুইটা পি সংকরিত হয়ে তিনটা সংমিশ্রিত হয়ে তিনটা সংকর অরবিটাল তৈরি হবে, এবং এখানে কোনো লোন পেয়ার ইলেকট্রন কিন্তু নাই, তিনটা সিগমাতে যুক্ত হবে, তিনটা বন্ধন জোড় ইলেকট্রন, লোন পেয়ার নাই, মোট তিনটা। তাহলে এখানে কি হবে, sp2 সংকরণ হবে, এবং এই sp2 সংকরণ কি হবে, আমার sp2 সংকরণ এখানে 120 ডিগ্রি কোণে, ক্লোরিন বা বোরন ক্লোরিন 120 ডিগ্রি কোণে ত্রিভুজ আকৃতির এবং একটা 20 ডিগ্রি কোণে যুক্ত হবে। যেহেতু তিনটা এখানে কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই, সেজন্য এটা কি হবে, ডিস্টেন্সটা সমান হবে, তিনটারই বিকর্ষণ পরস্পরের সাথে সমান হবে, এই জন্য কিন্তু এটা sp2 সংকরিত অবস্থায়, এবং এটা কিন্তু ত্রিভুজ আকৃতির। কোণের মান কত, বোরন ট্রাইক্লোরাইডের কোণের মান কিন্তু 120 ডিগ্রি। দ্যাট মিনস ক্লোরিন বোরন ক্লোরিন এই কোণের মানটা হবে 120 ডিগ্রি। আবার নিচে যদি আমরা বলি ক্লোরিন বোরন ক্লোরিন, এই বন্ধন কোণের মানটা হবে 120 ডিগ্রি। তাহলে এর আকৃতি, যেহেতু এখানে কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই, সেহেতু বন্ধন কোণের মান তিনটাই সমান হবে, এবং তিনটাই হবে 120 ডিগ্রি। নেক্সট যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখব কি, যে মিথেনের আকৃতি। খেয়াল করো, মিথেনটা কেমন হবে, কার্বন সাথে হাইড্রোজেন। তাহলে এক কার্বনে নর্মালি আমরা জানি যে তিনটেই সংকরণ হয়, তবে এখানে কার্বন যখন হাইড্রোজেনের সাথে মিথেন গঠন করবে, তখন কার্বনে sp3 সংকরণ হয়। এসে দুইটা ইলেকট্রন, পিতে দুইটা ইলেকট্রন, পি থেকে একটা ইলেকট্রন চলে যাবে কোথায়, চলে যাবে ওয়ে, এবং এস থেকে একটা ইলেকট্রন, পিতে দুইটা ইলেকট্রন, একটা এক্সে একটা ওয়াই, এবং এস থেকে একটা ইলেকট্রন জেডে যাবে। তাহলে চারটা সংকরণ অবস্থা। তাহলে এই যে চারটা সংকরণ অবস্থা, চারটা সংকরণ অবস্থায় তাহলে এখানে অরবিটাল সংখ্যা হবে একটা এস, তিনটা পি যুক্ত হয়ে sp3 সংকরণ হবে। ফলে এখানে শুধুমাত্র সংকর অরবিটালে এখানে কিন্তু বন্ধন জোড় ইলেকট্রন আছে, এখানে কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই। তাহলে এখানে অরবিটাল সংখ্যা হবে 4, এবং এই 4 যে অরবিটাল সংখ্যা হবে, তাহলে এখানে sp3 সংকরণ হবে, এবং কোণের মান হবে, যেহেতু এটা ত্রিমাত্রিক শেপ, সেই জন্য এটা কোণের মান হবে 109 ডিগ্রি 28 মিনিট বা 109.5 ডিগ্রি, এবং এটার গঠন হবে চতুস্তলকীয়। আমরা যদি নেক্সট যদি বলি যে অ্যামোনিয়ার আকৃতি, এখানে খেয়াল করো যে অ্যামোনিয়া, এই যে এখানে দেখো যে লোন পেয়ার ইলেকট্রন আসছে। তাহলে অ্যামোনিয়াতে যদি বলি আমরা যে অ্যামোনিয়া নাইট্রোজেনে 5টা ইলেকট্রন আছে, আউটারমোস্ট সেলে যোজ্যত স্তরে 5টা ইলেকট্রন আছে, কিন্তু নাইট্রোজেন যখন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, কিন্তু যখন এখানে নাইট্রোজেনে 1s2 2s2 2px1 y1 z1, তাহলে এই পি এর তিনটা অরবিটালের সাথে তিনটা এখানে হাইড্রোজেন এখানে কিন্তু শেয়ার করলো, শেয়ার করার ফলে এখানে কিন্তু অ্যামোনিয়া গঠন হলো। কিন্তু নাইট্রোজেনের তো 5টা ইলেকট্রন ছিল যোজ্যত স্তরে, তাহলে কি হবে, আউটারমোস্ট সেলে যে দুইটা ইলেকট্রন আরো থেকে গেল s2তে, এই দুইটা ইলেকট্রন কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন হিসেবে থেকে যায়। ফলে মুক্ত জোড় ইলেকট্রন, এখানে বন্ধন জোড় ইলেকট্রন কিন্তু 3 জোড়া, আর মুক্ত জোড় ইলেকট্রন কিন্তু 1 জোড়া। ফলে এই যে মুক্ত জোড় ইলেকট্রন থাকার কারণে এখানে কিন্তু একটা এস, তিনটা অরবিটাল, 4টা অরবিটাল হলো, 4টা sp3 গঠন হলো। কিন্তু এখানে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল যেহেতু আছে, সেই জন্য এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কিন্তু অ্যামোনিয়ার এই যে নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধনগুলোকে কিন্তু চেপে দেয় নিজের দিকে। ফলে বোরন ট্রাইক্লোরাইডে ইলেকট্রন না থাকার কারণে, লোন পেয়ার ইলেকট্রন না থাকার কারণে এটা কিন্তু হয়েছিল কি, এটা ত্রিভুজ আকৃতির। কিন্তু নাইট্রোজেনের ঠিক এখানেও নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন, কিন্তু এখানে লোন পেয়ার থাকার কারণে এখানে sp3 সংকরণ হয়। কিন্তু সাধারণ কোণের মান 109.5 ডিগ্রি না হয়ে, বা 109 ডিগ্রি 28 মিনিট না হয়ে, এটা কিন্তু তার থেকে মান কমে, যেহেতু এখানে লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ আছে, বিকর্ষণের কারণে কমে এটা কিন্তু ত্রিকোণাকার পিরামিড আকৃতি ধারণ করে। ফলে আমরা পাচ্ছি কি, যে অ্যামোনিয়াতে আকৃতিটা হলো ত্রিকোণাকার পিরামিড আকৃতির। আমরা যদি নেক্সট খেয়াল করি, পানির আকৃতি। পানির ক্ষেত্রে যদি বলি যে পানিতে দেখো যে আমরা একটু আগে দেখলাম কিন্তু বেরিলিয়াম ক্লোরাইড কিন্তু দেখলাম যে সরল রৈখিক, কিন্তু পানির অক্সিজেনে দেখো, খেয়াল করো যে অক্সিজেনের আউটারমোস্ট সেলে কিন্তু কয়টা ইলেকট্রন আছে, অক্সিজেনের আউটারমোস্ট সেলে কিন্তু তোমার এখানে পিতে আছে 4টা, আর এসে 2টা, মোট 6টা ইলেকট্রন আছে। এখন এই অক্সিজেনে কিন্তু এক্সে 2টা থাকে, ওয়াই একটা থাকে, জেডে একটা থাকে। এখন ওয়াই আর জেডে যে একটা একটা করে এর সাথে কিন্তু হাইড্রোজেন এসে যুক্ত হচ্ছে, শেয়ার করতেছে। ফলে এখানে এক্সের 2টা ইলেকট্রন এবং 2s এর 2টা ইলেকট্রন, এই 2টা 4টা, এই 2 জোড়া ইলেকট্রন কিন্তু লোন পেয়ার হিসেবে থেকে যায়। ফলে এর অরবিটাল সংখ্যা হবে, এখানে যেহেতু তোমার অরবিটাল সংখ্যা হবে 2টা লোন পেয়ার ইলেকট্রন, 2টা বন্ড পেয়ার ইলেকট্রন দিয়ে অরবিটাল সংখ্যা হবে মোট 4।
এবং এখানে যে অরবিটাল সংখ্যা 4 এবং অরবিটাল সংখ্যা 4 ফলে আমরা বলবো কি এটা আমরা হাইব্রিড অরবিটাল সংখ্যা দিয়ে sp3 গঠন হবে। কিন্তু এখানে যেহেতু 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে, সেই জন্য আমরা যদি এখানে যদি বলি যে অক্সিজেনের ক্ষেত্রে যেহেতু তোমার এখানে 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে, সেই জন্য এই 2 জোড়া ইলেকট্রন, এই যে 2 জোড়া ইলেকট্রন, এই যে এখানে 2 জোড়া ইলেকট্রন, এই 2 জোড়া ইলেকট্রন কিন্তু কি করবে, এই বিকর্ষণের কারণে কিন্তু এরা কিন্তু পরস্পরের দিকে চেপে যাবে। এবং এটা হলো কি লোন পেয়ার বিকর্ষণ, আর এটা হলো লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ। অক্সিজেন হাইড্রোজেনে বন্ড পেয়ার ইলেকট্রন আছে, আর এটা লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ হলো এইটা। তাহলে এত বেশি বিকর্ষণের কারণে এরা এই বন্ধনকে নিচের দিকে একদম চেপে দিয়ে, ফলে sp3 সংকরণ হওয়ার জন্য এটা সাধারণ কোণের মান কত হওয়ার কথা ছিল, 109.5 ডিগ্রি হওয়ার কথা ছিল, কিন্তু সেইটা থেকে এটা চেপে গিয়ে হবে 104.5 ডিগ্রি। এই কোণের মানটা হবে 104.5 ডিগ্রি। তাহলে এটা হবে কেমন আকৃতির, ভি আকৃতির। এটা সরলরৈখিক হবে না, এটা হবে কি ভি আকৃতির। আমরা এরকম যৌগগুলো দেখলাম, আমরা যদি দেখি যে আরেকটি যদি দেখি যে আয়নের যদি খেয়াল করি, যে খেয়াল করে এখানে আয়ন, অ্যামোনিয়াম আয়ন। আমরা আয়নের ক্ষেত্রে যদি বলি যে আয়নের ক্ষেত্রে এখানে নাইট্রোজেনের 5টা ইলেকট্রন আছে, 5টার সাথে 3টা কিন্তু কি হচ্ছে অযোজ্যতা স্তরে, 3টা কিন্তু তিনটা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, আর একটা কিন্তু কি হচ্ছে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন কিন্তু H+ সাথে কিন্তু সন্নিবেশ বন্ধনে যুক্ত আছে। আমরা এরপরে সন্নিবেশ বন্ধন দেখাবো। ফলে যখন সন্নিবেশ বন্ধনে যুক্ত আছে তখন কিন্তু নাইট্রোজেনের এই ইলেকট্রন জোড়া, এই যে লোন পেয়ার একটু আগে অ্যামোনিয়াতে যে লোন পেয়ার মুক্ত অবস্থায় ছিল, এখানে কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন কিন্তু আর নাই। এটা কিন্তু ওই হাইড্রোজেন H+ সাথে কিন্তু এটা কিন্তু সন্নিবেশ বন্ধনে কিন্তু যুক্ত হয়েছে, এটা এনগেজ হয়ে আছে। ফলে তখন কিন্তু সে কিন্তু আর বন্ধন চাপবে না, কিন্তু তখন কি হবে, sp3 সংকরণে কিন্তু সবগুলা কোণের মান সমান হবে, এবং এখানে কি হবে, এটা আকৃতি হবে চতুস্তলকীয়, এবং এটা হবে 109.5 ডিগ্রি। তাহলে আমরা আজকে বিভিন্ন যৌগ এবং আয়নের আকৃতি কীরকম হবে এই আকৃতিগুলো সম্বন্ধে ডিটেলস আমরা আজকে জানলাম, এবং এই সম্বন্ধে বিভিন্ন যৌগ দিয়ে তোমাদের আকৃতি সম্বন্ধে চাইতে পারে। সংকরণ থেকে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন হবে, ফলে এই জিনিসগুলো খুবই গুরুত্ব সহকারে তোমাদের পড়াটা দরকার। তো এই বলেই আরেকটা ছিল যে SF6, আমি একটু আগেই দেখালাম, এটি যেহেতু আমি আলোচনা করেছি sp3d2 ডিটেলস আলোচনা করেছি, সেজন্য এটি আমরা আর এখানে আলোচনা আনছি না, কারণ এটি সম্বন্ধে অলরেডি বলেছি যে SF6 এবং এটি হলো অষ্টতলকীয় হবে, এটার গঠনটা হবে কীরকম সেটাও তোমরা দেখেছো। তাহলে আমরা আজকে এই বলে আমি আমার ক্লাস এখান থেকে শেষ করছি। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সকলের সুস্থতা কামনায় আমি আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।